ইংল্যান্ডকে তাদের এই ঘরের মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজে হারানোর পর আমাদের ভারতের মেয়েরা আবারও মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের মেয়েদের, তবে এবার ওডিআই সিরিজে। তো সাউদাম্পটনের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের রেগুলার ক্যাপ্টেন ন্যাট সিভারব্রান্ট চোট কাটিয়ে আবারও একাদশে ফেরত এসেছিলেন। তো তিনি প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ইংল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। তাদের দুই ডেঞ্জারাস ওপেনার ওই ইনিংসের সেকেন্ড আর ফোর্থ ওভারে নিজেদের উইকেটটা খুইয়ে ফেলে, আর তাদের দুইটা উইকেটই তুলে নিয়েছিলেন আমাদের পেস বোলার ওই ক্রান্তি গৌড়। মাত্র 20 রানের মধ্যে ইংল্যান্ড দুইটা উইকেট খুইয়ে বেশ শুরুতেই ভালো মতো চাপে পড়ে যায়। তবে এরপর থার্ড উইকেটে তাদের ক্যাপ্টেন ন্যাট সিভারব্রান্ট আর নাম্বার 3-তে ব্যাটিং করতে নামা ল্যাম্বের মধ্যে একটা 71 রানের ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে। এই দুই ব্যাটারের সৌজন্যে পাওয়ার প্লে 10 ওভার শেষে ইংল্যান্ডের স্কোরটা চলে যায় ওই জায়গায় 2 উইকেটে 55-তে। এরপর এরা বেশ সাবলীলভাবেই ব্যাটিং করছিলেন, বেশ ভালোভাবেই আর কি রান তোলার কাজটা করছিলেন, কিন্তু 19 নম্বর ওভারে আমাদের অফ স্পিনার স্নেহা রানা বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ল্যাম্বের উইকেটটা, যিনি 39 রান করে ফেলেছিলেন। তার উইকেটটা যখন চলে গেল ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 91। আর স্নেহা রানা তার ঠিক ব্যক্তিগত পরের ওভারেই তিনি তুলে নিয়েছিলেন আরেক সেট হয়ে যাওয়া ব্যাটার ইংল্যান্ডের ক্যাপ্টেন ওই ন্যাট সিভারব্রান্টের উইকেটটা, যিনিও 41 রান করে একটা বেশ বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। তার উইকেট চলে যাওয়ার পর ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 97। আবারও অল্প সময়ের মধ্যে দুইটা উইকেট খুঁয়ে ইংল্যান্ড বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছিল। কিন্তু এরপর ফিফথ উইকেটে আমাদের সবাইকে মোটামুটি চমকে দিয়ে বলতে পারেন ওই সোফিয়া ডাঙ্কলি আর ওই রিচার্ডসের মধ্যে একটা 106 রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো। আর এই পার্টনারশিপটা শুধু ইংল্যান্ডকে ওই ব্যাটিং বিপর্যয় থেকেই রক্ষা করেনি, তারা দিন শেষে যে একটা বড় টোটালে পৌঁছতে চলেছে সেটা নিশ্চয়তাও পুরোপুরি দিয়ে দিয়েছিল এই পার্টনারশিপটা। তো এই দুই ব্যাটারের সৌজন্যে বলতে গেলে ইংল্যান্ডের স্কোরটা 150 টপকে 200 রানের গন্ডিও টপকে যায়। কিন্তু ওই আমার মনে আছে 45 নম্বর ওভারে আমাদের লেফট আর্ম স্পিনার ওই শ্রীচরণী বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ওই রিচার্ডসের উইকেটটা, যিনি 53 রান করে একটা বেশ বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। তো তার উইকেটটা চলে যাওয়ার পর ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 203। এরপর ক্রিজে আসেন ওই সোফি এক্লিস্টন, যিনি লেফট আর্ম স্পিনার, তার আর ক্রিজে আগে থেকে পুরোপুরি সেট হয়ে যাওয়া ওই সোফিয়া ডাঙ্কলির মধ্যে আবারও একটা 55 রানের বেশ পজিটিভ পার্টনারশিপ গড়ে ওঠে। সোফিয়া ডাঙ্কলি এরপর নিজের হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করে নিয়েছিলেন, কিন্তু এরপর শেষের দিকে রান তোলার মূল কাজটা ওই সোফিয়া ডাঙ্কলি করছিলেন, কিন্তু তাকে বেশ ভালো মতোই সঙ্গ দিয়েছেন ওই জায়গায় ওই সোফি এক্লিস্টন। এদের যে 55 রানের জুটিটা শেষমেশ গড়ে উঠলো, এইটার উপর ভর করে ইংল্যান্ডের স্কোরটা 250 টপকে যায়। কিন্তু ওই ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে ওই 83 রান করে বেশ একটা রেস্কিউ ইনিংস খেলা ওই সোফিয়া ডাঙ্কলিকে ফিরিয়ে দিয়েছিলেন ওই আমানজোত কর। ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে উইকেটটা চলে যাওয়ায় তখন ইংল্যান্ডের স্কোরটা আর কি দিন শেষে দাঁড়ালো 6 উইকেটে 258। বেশ একটা ভালো মতো রিকভার করেছে বলা চলে। তো 259 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইন্ডিয়ার ইনিংসের শুরুটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, তাদের দুই ওপেনার ওই স্মৃতি মান্ধানা আর প্রতিকা রাওয়ালের হাত ধরে 48 রানের একটা বেশ ওপেনিং পার্টনারশিপ গড়ে উঠেছিল। স্মৃতি মান্ধানা অ্যাজ ইউজুয়াল তিনি মূলত শুরুর দিকে রান তোলার কাজটা করছিলেন, ওই বাউন্ডারি মেরে মেরে আর কি তিনি ওই জায়গায় ইংল্যান্ডের বোলারদের উপর পাল্টা কাউন্টার অ্যাটাক করছিলেন। কিন্তু অষ্টম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে স্মৃতি মান্ধানা নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ওই উইকেট কিপার অ্যামি জনসের হাতে একটা খুবই সফট ডিসমিসালের ক্যাচ দিয়ে। 28 রানের বেশি তিনি করতে পারেননি, ভারতের স্কোরটা হয়ে গেল 1 উইকেটে 48। এরপর সেকেন্ড উইকেটে ওই নাম্বার 3-তে ব্যাটিং করতে নামা হার্লিন দেওয়াল আর আরেক ওপেনার ওই প্রতিকা রাওয়ালের মধ্যে একটা 46 রানের বেশ ভালো মতো জুটি গড়ে উঠেছিল। কিন্তু এই পার্টনারশিপটাও ওই জায়গায় খুব বেশিক্ষণ টিকলো না। ওই প্রতিকা রাওয়ালও একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন, তিনি 36 রান করে যখন আউট হয়ে যান ভারতের স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 94। আর এরপর ঠিক পরের 2 ওভারের মধ্যেই খুবই আনফর্চুনেটলি ওই ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরের সাথে একটা ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ওই হার্লিন দেওয়াল, যিনি 27 রান করে বেশ একটা পজিটিভ ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। তো তিনি যখন রান আউট হয়ে যান ভারতের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 102। আর এরপর ওই হারমানপ্রীত কৌর আর ওই জেমাইমা রডরিগেসের মধ্যে আবারও একটা 20+ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। মনে হয়েছিল এই দুই সিনিয়র ব্যাটার যখন একসাথে রয়েছেন ভারত এই জায়গা থেকে একটা বেশ ভালো মতো কামব্যাক করবে, কিন্তু ওই হারমানপ্রীত কৌর একটা আর কি বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন, 17টা রান করেও ফেলেছিলেন, কিন্তু ওই চার্লি ডিনের একটা সামনের দিকের ডেলিভারিতে তিনি ওই জায়গায় এলবিডাব্লিউ হয়ে যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান ভারতের স্কোরটা হয়ে যায় অল অফ আ সাডেন 4 উইকেটে 124। তখন 28 ওভার রানিং চলছে, বেশ তখন আবার টিম ইন্ডিয়ার উপরই চাপটা প্রবলভাবে চলে এসেছিল। তখন এই জায়গায় ডেফিনেটলি একটা পার্টনারশিপের দরকার ছিল, আর সেটাই করে দেখালেন এই 6 নম্বরে ব্যাটিং করতে নামা আমাদের বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা দীপ্তি শর্মা আর ওই জেমাইমা রডরিগেস। এদের মধ্যে একটা ওই পঞ্চম উইকেটে যে 90 রানের পার্টনারশিপ গড়ে উঠলো, এটার উপর ভর করে ভারত ওই আর কি যে সামান্য একটু ব্যাটিং বিপর্যয় হয়েছিল সেটা থেকেও যেমন রক্ষা পেল, তেমনি ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ওই রানটা তারা যে ভালো মতো চেস করতে পারবে সেটার নিশ্চয়তাও কিন্তু দিয়ে দিয়েছিল তাদের এই পার্টনারশিপটা। এদের উপর ভর করে ভারতের স্কোরটা 150 টপকে 200 রানের গন্ডিও টপকে যায়, কিন্তু ওই 214 রানের মাথায় খুবই আনফর্চুনেটলি ওই জেমাইমা রডরিগেস হাফ সেঞ্চুরির একদম মুখে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরিটা এক প্রকার মিস করে এলেন বলা চলে। 48 রান করে তিনি যখন আউট হয়ে যান ভারতের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 214। এরপর আসেন আমাদের বাংলার উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া ওই দীপ্তি শর্মার মধ্যে আবার একটা 15 রানের ছোট জুটি গড়ে উঠেছিল। রিচা ঘোষ তো অ্যাজ ইউজুয়াল তিনি ওই অ্যাটাকিং ক্রিকেট খেলতেই পছন্দ করেন, নেমেই তিনি একটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন, 10টা রান করেও ফেলেছিলেন। কিন্তু
আনফর্চুনেটলি ওই চার্লি ডিনকে একটা বড় শট খেলতে গিয়ে তিনি স্টেপ আউট করলেন আর বলের লাইনটা মিস করে ওই জায়গায় পুরোপুরি স্টাম্পড হয়ে যান। তো 10 রান করে তিনি যখন ফেরত চলে যান, ভারতের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 229। তখন রান সংখ্যার বল সংখ্যা কিন্তু খুবই কাছাকাছি ছিল, আর তখন ক্রিজের শেষ স্বীকৃত ব্যাটার বলতেই দীপ্তি শর্মাই ছিল। একটা আবারও আর কি সংখ্যা জেগে উঠেছিল শেষে, কিন্তু এরপর যে ব্যাটিং করতে নামলেন ওই আমানজোত কর, তিনি মোটামুটি তো ভালোই ব্যাটিংটা করতে পারেন। তো তার একটা পজিটিভ 20 রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে আর ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া দীপ্তি শর্মা তিনি তো ছিলেনই, এদের একটা ওই 33 রানের ওই পার্টনারশিপের উপর ভর করে ভারত এই ম্যাচটা ইংল্যান্ডকে হারিয়ে দিল, তাও আবার 10 বল বাকি থাকতে। মানে সাকসেসফুলি ওই জায়গায় ইংল্যান্ডের ছুড়ে দেওয়া 259 রান চেস করে টিম ইন্ডিয়া জিতে যায়। তারা ওই জায়গায় 6 উইকেট খুঁয়েছে ইংল্যান্ডের মতো, মানে হিসাব মতো 10 বল বাকি থাকতে আর 4 উইকেটের ব্যবধানে এই প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মেয়েদের তাদেরই ঘরের মাটিতে হারিয়ে দিল আমাদের ভারতের মেয়েরা। আর তার ফলে এই 3 ম্যাচের ওডিআই সিরিজে ভারত এখন 1-0 ব্যবধানে লিডও নিয়ে ফেললো। তো দেখা যাক এখন, মানে এই সেকেন্ড ম্যাচে ভারত যদি জয় পেয়ে যায় তাহলে কিন্তু আবারও 1 ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া আবারও ওই টি20 সিরিজের মতো ইংল্যান্ডের মাটি থেকে ওডিআই সিরিজটাও আর কি নিশ্চিত করে ফেলতে পারবে। তো কি মনে করেন আপনারা, এই প্রথম ওডিআই ম্যাচের এই পজিটিভ রিদমটা ধরে রেখে আমাদের ভারতের মেয়েরা কি পারবে এই সেকেন্ড ওডিআইতে ইংল্যান্ডকে হারিয়ে এই সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতে 1 ম্যাচ বাকি থাকতেই? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।